Hello, ladies and gentlemen. Welcome back. Welcome back to our another online class on thermodynamics. Today I am now going to talking with yours the first law of thermodynamics, especially internal energy, its aspect and its derivation. Please join with us as soon as possible. Those are interested, please mention your friend. Those are interested to join the live class, and today's class will also be interested. Please, I am okay. I think everyone is okay. তোমরা সকলেই ভালো আছো। সবাইকে শুভ অপরাহ্ন। তোমাদের সাথে আবারও দেখা হলো, ভালো লাগছে। যদিও অনুভূতির মাধ্যমে আমাকে বুঝতে হচ্ছে তোমরা আমার সাথে আছো, বিকজ আই এম দেবাশিস। তোমরা আমার সামনে কেউ নেই, তবু আমি ফিল করতে পারছি তোমরা রয়েছো পর্দার ওপাশে। আজকে আমি তোমাদের সাথে আবারও একটি নতুন ক্লাস নিয়ে কথা বলবো। এই ক্লাসটা আবার হবে প্রাণবন্ত, প্রাণোচ্ছল এবং তোমাদের ভালো লাগবে। সবাই যুক্ত হও আমাদের সাথে, শুরু করে দিচ্ছে। ওকে ওকে, যারা আছো শেষ পর্যন্ত থাকবে, আর যারা পরে দেখতে চাও তারা পরে দেখে নিবে। স্পেশালি দ্য পিপল অফ আইডিয়াল, যারা অলস মানুষজন আছো, যাদের এই সময় ঘুম খুবই প্রয়োজন, তারা ঘুমাও, ঘুমানোরও দরকার আছে। আর তোমরা যারা শিখতে চাও তারা আসলে জয়েন করো। ওকে, আমি একটু জাস্ট ওয়েল ডান। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করবো। শুধু একটা কথা বলি, সেদিন ওই যে ভাগ করার সময় একটা আমরা করে ফেলেছিলাম। আসলে আলটিমেটলি আমাদের কত পার্সেন্ট বলে গিয়েছে সেটাকে আমরা ওয়াই দ্বারা এক্সপ্লেইন করেছিলাম। তো ওয়াই এম এল এফ ইকাল টু ছিল তোমার হচ্ছে এমজিএইচের ক্ষেত্রে এক্স এমজিএইচ। তো এখানে আসলে ওয়াই বাই এক্স হতো, কিন্তু আমরা ভুল করে এক্স বাই ওয়াই লিখলাম। তোমরা অঙ্কটা একটু কারেকশান করে নিও আর কি, তাহলেই হবে। তো আমি আজকে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করবা। যেটা বলছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে এই সূত্রটা আমাদেরকে এটা বলার চেষ্টা করছে যে তাপ থেকে কাজ পাওয়া যায়। দ্যাট মিন্স তাপ এক প্রকার শক্তি, এবং যেহেতু শক্তির ধ্বংস নাই, শক্তির নিত্যতা আছে। তো আলটিমেটলি এবার তোমরা একটু শোনো যে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে দুইটা বিজ্ঞানী এক্সপ্লেইন করেছে। সেটা হচ্ছে বিজ্ঞানী জুল এবং বিজ্ঞানী ক্লোসিয়াস। তো আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো বিজ্ঞানী ক্লোসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সেই বিবৃতি এবং তার ব্যাখ্যা। তো শুরু করছি আমি, তোমরা একটু ভালো করে শুনবে আর কি। তো দেখো আর কি, সবাই মনোযোগ দিয়ে দেখবা আর কি। তো ক্লোসিয়াসের প্রথম সূত্রের ক্লোসিয়াসের বিবৃতি। ওকে, ফার্স্ট ল অফ টিডি, শর্টকাটে লিখে দিলাম থার্মোডাইনামিক্সের ক্লোসিয়াসের বিবৃতি। আবার বলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লোসিয়াসের বিবৃতি। তো বিবৃতিটা আমি বলছি, তোমরা আগে একটু শোনো। কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের, আবারও বলছি, কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের একটা অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন করে এবং বাকি অংশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করে। আবারও বলছি, তুমি যদি কোনো একটা সিস্টেমে কিছু পরিমাণ তাপ দাও, যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাই তাপের যেহেতু ধ্বংস নাই, এটা আসলে আমাদেরকে স্পেসিফিকলি বলে দিবে তাপগতিবিদ্যার ক্লোসিয়াসের বিবৃতি, যে তাপ তাপ যে এক প্রকার শক্তি এবং এটা যে শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তার মানে আমরা যে পরিমাণ তাপ সিস্টেমে দেবো, এই তাপটা ধ্বংস হবে না। এই তাপ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, রূপান্তর হবে। একটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জের কাজে ব্যবহৃত হবে। আরেকটা ব্যবহৃত হবে তোমার হচ্ছে বা কার্য সম্পাদনে আর কি। তোমরা জানো যে শক্তির সাহায্যে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের সিস্টেমে প্রদত্ত তাপ এটা দুইভাবে ব্যয় হবে। সিস্টেমে প্রদত্ত তাপ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয়িত হবে এবং সিস্টেমের কিছু কার্য সম্পাদনে ব্যয়িত হবে। তো আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো।
দেখো, কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন এবং আচ্ছা, সিস্টেমের বাংলা একটু তোমার বলে দিই। সিস্টেমের বাংলা হচ্ছে ব্যবস্থা। তাই তোমরা এখানে সিস্টেমও লিখতে পারো, তোমাদের বইয়ে দুটোই লেখা আছে, সিস্টেম বাংলা দিয়েও লিখতে পারো, ইংলিশ দিয়েও লিখতে পারো, অথবা তুমি এই শব্দটাও ব্যবহার করতে পারো, ব্যবস্থা। তো নো প্রবলেম। তো এটাও বলতে পারো কোনো ব্যবস্থা কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, ব্যবস্থা এর অন্তস্থ শক্তির পরিবর্তন এবং সিস্টেম কর্তৃক, অর্থাৎ বাই দ্য সিস্টেম বা সিস্টেমের উপর সম্পাদিত, একটা হচ্ছে বাই দ্য সিস্টেম আর একটা হচ্ছে অন দ্য সিস্টেম। এটা হচ্ছে সিস্টেমের উপর, এটা সিস্টেম কর্তৃক বা সিস্টেমের ওপর সম্পাদিত কৃত কাজের সমষ্টির সমান। আশা করি তোমরা কথাটা আরেকবার সবাই ভালো করে দেখো। ক্লোসিয়াস যেটা বলছে তোমাদেরকে এটা আমি একটু ফিল করাই দিই। তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, কথার কথা, যদিও এটা একদম অ্যাকুরেট ব্যাখ্যা না, এটা তোমাদেরকে আমি ফিল করার জন্য মানে ব্যাখ্যাটা দিচ্ছি আর কি, এটা কোনো অ্যাকুরেট ইয়ে না আর কি। তো একটু কল্পনা করো, ধরো এরকম একটা ব্যাপার, এটা আমাদের একটা মোমবাতি, এটা মনে করো তার উপর আমরা একটা পাত্র রেখেছি, এই পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ লিকুইড রেখেছি, তরল রেখেছি। এখন আমি যদি পাত্রে তাপ দিই, বলো তো, আমি যদি পাত্রে তাপ দিই সাথে সাথেই কি এই পানির তাপমাত্রা বাড়া শুরু করবে? না, আমি যখন তাপ দিচ্ছি এই তাপটা দুইটা ভাগে ব্যয় হবে। প্রথমে আগে যে জিনিসটা হবে, আগে কিন্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে এই সিস্টেম, মানে যে আমি যে বাটি বলতে পারি আর কি, বা যে পাত্রটা রেখেছি, প্রথমে পাত্র তাপ গ্রহণ করবে, তারপরে পাত্রটা হচ্ছে পানিকে তাপ সরবরাহ করবে। তাহলে ভালো করে বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে এখানে বুঝতে হচ্ছে যে আমি যখন তাপ দিচ্ছি সিস্টেমের তাপ দুইভাবে ব্যয়িত হচ্ছে। আগে পাত্রটা নিজে তাপ গ্রহণ করছে, তারপর বাকি তাপ ওই যে সিস্টেমের ভিতর যে পদার্থ আছে সে তাকে সরবরাহ করছে। সিস্টেমের ভিতর যে পদার্থ থাকে তাকে ওয়ার্কিং সাবস্টেন্স বা কার্যনির্বাহী বস্তু বলে। আমি আবার বলছি, এটা কোনো পারফেক্ট উদাহরণ না, এটা আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। আরও একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে পারি তোমাদেরকে। ধরো একটা পাত্রের মধ্যে একটা বস্তু রাখছো, তাপ দিলে আগে পাত্র প্রসারিত হয়, তারপরে কিন্তু বস্তুতে তাপ সরবরাহ করে, ফলে বস্তু প্রসারিত হয়। তো আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি, ঠিক একইভাবে আমি যদি কোনো সিস্টেমকে তাপ দিই, তুমি বর্জনের বিষয়টা বাদ দাও, আমি একটা দিয়ে বলছি, কোনো সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে এই তাপ বা বর্জন করে দুটোই হতে পারে। তো কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ দুই কাজে ব্যয় হয়। কি কাজে ব্যয় হয়? একটা হচ্ছে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তনে, আরেকটা হচ্ছে সিস্টেম কর্তৃক বা সিস্টেমের উপর সম্পাদিত কাজ সম্পাদনে। তাহলে আমরা বলতে পারি যে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ, এতে ইকাল টু হবে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন, ওই যে যোগ তাদের সমান। এবার ধীরে ধীরে তোমরা একটু ভালো অনুসারে আমরা যদি সূত্রটাকে বানাই, তাহলে আমরা যেটা লিখতে পারবো, ডেল কিউ, এটা ইকাল টু লিখতে পারবো। ডেল দ্বারা বোঝাচ্ছি পরিবর্তন, কিউ দ্বারা বোঝাচ্ছি তাপ। তাহলে ডেল কিউ দ্বারা বুঝালাম তাপের পরিবর্তন, তাহলে সিস্টেমের তাপের পরিবর্তন ইকাল টু হবে ডেল ইউ। ইউ দ্বারা অন্তস্থ শক্তিকে বোঝায়, আর ডেল ইউ দ্বারা বোঝাচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, প্লাস কৃতকাজটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা ডেল ডাব্লু দ্বারাও প্রকাশ করতে পারি। এটাকে কোনো সমস্যা নেই, ডাব্লু মানে কাজ, ডেল ডাব্লু দ্বারাও প্রকাশ করলে হবে, শুধু ডাব্লু দ্বারাও প্রকাশ করলেও হবে, কোনো প্রবলেম নেই। আর একটা তথ্য তোমাদেরকে বলি, এটা হচ্ছে একটু বড় পরিসরে যদি পরিবর্তনটা হয়, কিন্তু পরিবর্তন যদি একটা সিস্টেমে খুবই অল্প পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেক্ষেত্রেও এই দুটো ঘটনাই ঘটবে। সেক্ষেত্রে আমরা ডেল না লিখে ডিকিউ, যদি সিস্টেম থেকে অল্প পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করা হয়, তাহলে ডিকিউ ইকাল টু আমরা যেটা লিখতে পারবো ডিইউ
প্লাস এই কাজটাকে আমরা তখন DW দ্বারা প্রকাশ করতে পারবো। আশা করি তোমরা সূত্রটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। এটা আমি আবারও বলছি, তাহলে আমি যদি কোনো সিস্টেমে তাপ, আমাদেরকে আগের যে সূত্রের ব্যাপারটা একটা কথা বলা হয়েছিল বুঝছো, একটু ফিল করো যে জুলের সূত্রের সাথে এই সূত্রে একটা পার্থক্য আছে। তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, সে শিওর না আদৌ যায় কিনা। তো আলটিমেটলি ক্লোসিয়াস এটা আমাদেরকে মোটামুটি এনশিওর করে দিছে যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যাবে না, বুঝছো। যে তাপ, আমি যদি কোনো সিস্টেমে তাপ দিই, সিস্টেম পুরাটা তাপটাকে, তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে না, কারণ তাপের কিছু একটা অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয়িত হবে। কিন্তু তাপের কোনো ধ্বংস হলো না, এই তাপটা দুই ভাগে ব্যয় হয়ে গেল। এই শক্তি তো অন্তঃস্থ শক্তিতে কনভার্ট হলো, আর কিছু পরিমাণ কাজে কনভার্ট হয়ে গেল। তাহলে এই দুইটার সমষ্টি ইকাল টু এইটা। তো আলটিমেটলি এখান থেকে আমাদেরকে এটাই মেসেজ দেওয়া হলো যে আমরা তাপ কই, যে ক্লোসিয়াসের সূত্রে ছিল যদি, এই যদি আসলে আমরা এবার যদির ব্যাখ্যা পেয়ে গেলাম যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়, কারণ তাপের কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয়িত হয়। হ্যাঁ, তবে হবে তাপকে আমরা তখনই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারবো যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন না হয়। যে যদির ব্যাখ্যা, যদি ইফ ডিউ ইকাল টু 0 হয়, আসলে এটা হয় না, তারপরেও আমি ধরে নিলাম যদি বিশেষ কিছু কন্ডিশন আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে ডিউর মানটা 0 হতে পারে। ডিউ ইকাল টু 0 হয়, তবে আমরা লিখতে পারছি ডিকিউ ইকাল টু DW। দ্যাট মিনস এটা কিন্তু জুলের সূত্র। তার মানে ক্লোসিয়াসের সূত্রের মধ্যেই জুলের সূত্র আছে যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যাবে যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন না হয়। সেটা কখন অন্তঃস্থ শক্তি পরিবর্তন হবে না, কি কন্ডিশন অ্যাপ্লাই করলে, সেটা পরের বিবেচ্য বিষয়। কিন্তু এখন তোমাদের মনের মধ্যে একটা ব্যাপার নিয়ে হয়তো বা এই সময় একটা কোশ্চেন চলে আসছে যে ভাই এই ডিকিউ জিনিসটা কি আসলে, যে মানে ডিইউ ব্যাপারটা কি, অন্তঃস্থ শক্তি জিনিসটা কি। তোমরা কিন্তু অনেকেই অন্তঃস্থ শক্তি ব্যাপারটাকে কিভাবে ভাবতেছো আমি জানি না। এবার আগে আসো কাজ নিয়ে তোমরা বুঝো যে কাজ কি। ওয়ার্ক মিনস ট্রান্সফার অফ এনার্জি অথবা ট্রান্সফরমেশন অফ এনার্জি। এভরিওয়ান ফিল দ্য ওয়ার্ক। ওয়ার্ক আমরা বুঝি যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়ে যাওয়া বা এরকম কিছু, কিন্তু আসলে অন্তঃস্থ শক্তি বলতে আমরা আসলে কি বুঝতেছি। তা আমি তোমাদেরকে এবার একটু অন্তঃস্থ শক্তি নিয়ে বলি। তোমাদের বইয়ে খুব বেশি অন্তঃস্থ শক্তি নিয়ে ধারণা নাই, তোমাদের বইয়ের ব্যাপারটাই আমি আগে বলি। অন্তঃস্থ মানে বুঝতেই পারতেছো, বাংলা বললে যতটা না বোঝা যায় ইংলিশ বললে সবাই বুঝবি। অন্তঃস্থ শব্দের বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে ইন্টারনাল এনার্জি। এনার্জি সবাই ভালো করে শুনবে আর কি। ইন্টারনাল এনার্জি কি, ইন্টারনাল এনার্জি জিনিসটা কি, তো সেটা যদি তোমাদেরকে আমি বলি তাহলে একটু শোনো। যে প্রত্যেকটা সিস্টেমের নিজস্ব, বা প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা বস্তুর ভিতরে নিজস্ব একটা শক্তি আছে। তো আমি মুখে বলতে লিখে দেবো না, প্রত্যেকটি সিস্টেম বা বস্তুর নিজস্ব একটি শক্তি আছে যা পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যেই নিজস্ব কিছু শক্তি আছে, আর তোমরা জানো শক্তি অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। তো সেটাই বলা হচ্ছে যে প্রত্যেকটি বস্তুরই নিজস্ব কিছু, প্রত্যেকটি বস্তু বা সিস্টেমের নিজস্ব কিছু শক্তি আছে যা পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাকে আমরা সিস্টেমের বা বস্তুর অন্তঃস্থ শক্তি বলবো। এখন এটা না হয় বুঝলাম সংজ্ঞা। এখন কোশ্চেন হচ্ছে এই অন্তঃস্থ শক্তির উৎসটা কি, সোর্স, কেন এই অন্তঃস্থ শক্তিটা পাওয়া যাবে, এটা যদি ফিল করতে চাও তাহলে তোমাকে আমার সাথে একটু 2 মিনিট, এখান থেকে এমসিকিউ প্রশ্ন কমন আসতে পারে, এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেন কমন আসতে পারে যে বস্তুর অন্তঃস্থ শক্তি কেন থাকে ব্যাখ্যা করো। তো চলো আমরা আসলে ব্যাখ্যা করি। তো শোনো, প্রত্যেকটা সিস্টেম আসলে এই মহাবিশ্ব 2টা জিনিস দ্বারা গঠিত, একটা ম্যাটার আর একটা এনার্জি। এবং ম্যাটার বলেও কিছু নেই, আসলে এনার্জির ঘনীভূত রূপই ম্যাটার। এটা E=mc²। এটা আমাদেরকে প্রত্যেকটা ম্যাটারের মধ্যে কতটুকু এনার্জি আছে বস্তুর ভরকে আলোর বেগের স্কোয়ার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই। তার মানে ভর এবং শক্তি ইকুইভ্যালেন্ট, তার মানে আমরা বলতে পারি এই মহাবিশ্বের সব কিছুই এনার্জি আর কি। তো এখন শুনো, প্রত্যেকটা সিস্টেমের একটা এনার্জি, ধরো একটা সিস্টেমের মধ্যে টোটাল কতটুকু এনার্জি আছে, টোটাল এনার্জি যদি বলি টি, এটাকে শর্টকাটে লিখে দিলাম টোটাল এনার্জি অফ এ সিস্টেমের। তো সিস্টেমের টোটাল এনার্জি 3টে এনার্জির উপর নির্ভরশীল। সেটা হচ্ছে কেই, কাইনেটিক এনার্জি অফ এ সিস্টেম, পটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম, অ্যান্ড IE, ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম। আমি আরেকবার বলছি,
কোনো একটা সিস্টেমের মধ্যে টোটাল কতটুক শক্তি আছে, কোনো একটা সিস্টেমের মোট এনার্জি কত, এই টোটাল এনার্জি তিনটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কাইনেটিক এনার্জি। এখন কাইনেটিক এনার্জি কেন সৃষ্টি হয় তোমরা জানো, যে এই যে আমার হাতে ধরো, তাহলে টোটাল এনার্জি অফ এ সিস্টেম অর বডি, কোনো বস্তু অথবা সিস্টেমের মোট এনার্জি হবে। এই যে ধরো এই আমার হাতে একটা বস্তু আছে, বডি আছে, তো এর কাইনেটিক এনার্জি ধরো এটা গতিশীল হলো, এই পুরো সিস্টেমটাই গতিশীল হয়ে গেল আর কি। তো এই গতির কারণে যে শক্তি সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। আবার তোমরা জানো যে ওই যে ডিউ টু গতি বা মোশন, এটা মোশনের কারণে যে শক্তি, বস্তুর গতির কারণে যে শক্তি, সেটা কাইনেটিক এনার্জি। এবার আসো পটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলি, এটা খুবই ইন্টারেস্টিং। এটা যেটা আর কি, সেটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটেশনাল অর তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ড। ওকে, ডিউ টু এক্সটার্নাল, ভালো করে বোঝার চেষ্টা করবে। ডিউ টু এক্সটার্নাল, তো তোমরা তো জানো যে এই একটা বস্তু, আর একে যদি এর পাশে যদি আমি আরেকটা, এটা একটা বস্তু, এর তার চারিপাশে একটা মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি করলো, এর মাঝে যদি আমি আরেকটা বস্তু রাখি, তাহলে এই বস্তুর মধ্যে একটা বিভব শক্তি। তোমাদের বলছিলাম যে আমরা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো চার্জকে স্থাপন করি, তাহলে বস্তুর মধ্যে বা চার্জের মধ্যে একটা শক্তি জমা হয়। তো মহাকর্ষ ক্ষেত্রে যদি কোনো বস্তুকে স্থাপন করতে চাই, তখন কিছু বাহ্যিক কাজ করতে হয়, এই বাহ্যিক কাজটাই বস্তুর মধ্যে জমা থাকে, সেই জমাকৃত কাজটাকে আমরা বস্তুর তোমার মহাকর্ষীয় বিভব শক্তি বলবো, বা অভিকর্ষীয় যদি পৃথিবীর মধ্যে হয় তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি। আর তড়িৎ ক্ষেত্রে যদি কোনো বস্তু চার্জকে স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে কিছু এক্সটার্নাল কাজ করতে হয়, সেটাকে আমরা বলছিলাম তার হচ্ছে তড়িৎ বিভব শক্তি। তোমাদের মনে থাকার কথা, এই যে একটা চার্জ, তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, আর আমি যদি আরেকটা চার্জকে এখানে রাখতে চাই, তাহলে এই চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে এই চার্জের মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। তোমাদের বলছিলাম এই চার্জ Q1, এটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব D বা R হলে তোমাদেরকে বিভব শক্তি বের করার সূত্র শিখেছিলাম, EP = Q1/4πε0 Q1 Q2/R। মনে আছে তোমাদের, আশা করি মনে আছে। তাহলে দেখো, কোনো একটা বস্তুর মোট শক্তি হচ্ছে তার তিনটে শক্তির সমষ্টি, তার গতিশক্তি, তার বিভব শক্তি এবং তার ইন্টারনাল এনার্জি। এখন কোশ্চেন হচ্ছে এই ইন্টারনাল এনার্জির উৎসটা কি, এটা তোমাদের কাছে প্রশ্ন ছিল। আমি এটা এবার তোমাদেরকে ব্যাখ্যা করব, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ইন্টারনাল এনার্জি হচ্ছে বস্তুর, ভালো করে শুনবে, কোনো বস্তুর অণুসমূহের গতি, আকর্ষণ বিকর্ষণ এবং বন্ধনের কারণে বা কম্পনের কারণে, শব্দগুলো ভালো করে শুনবে, কোনো বস্তুর বা সিস্টেমের অণুসমূহের গতি, অণুসমূহের আকর্ষণ বিকর্ষণ, অণুসমূহের বন্ধন এবং অণুসমূহের কম্পনের কারণে বস্তুতে যে শক্তির সৃষ্টি হয় বা বস্তুতে যে শক্তির আবির্ভাব ঘটে, তাকে আমরা বস্তুর তোমার কি বলবো, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। তো যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, তো এই ইন্টারনাল এনার্জি তোমাদেরকে একটু ফিল করতে হবে। দেখো, একটা জিনিস চিন্তা করো, এই যে এই বস্তুটা দিয়েই যদি তোমাদের সাথে কথা বলি, ভালো করে দেখো, বলো তো, এই বস্তুটা যখন গতিশীল হলো, এই পুরা বস্তুটাই, কিন্তু এই পুরা বস্তুটার কথা বাদ, এই বস্তুটা তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমষ্টি। সেই অণুগুলো, ধরো এই বস্তুটাই আমি ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অণুর সমষ্টিতে গঠিত। এখন তোমরা চিন্তা করো, এই অণুসমূহ এখন একটা সিস্টেমের মধ্যে, তোমরা একটা ভাবো, একটা সিস্টেমের মধ্যে কি হতে পারে, সবসময় কঠিন পদার্থ থাকবে এরকম না, তরলও থাকতে পারে, গ্যাসও থাকতে পারে। তো তোমরা একটু গ্যাস নিয়েই কল্পনা করো, তাহলে ভালো ফিল করবে। বলতো, আমি ধরো একটা বেলুনের মধ্যে গ্যাস রাখছি, এই গ্যাসিয়াস বেলুনটাই সিস্টেম, বা একটা বোতলের মধ্যে গ্যাস রাখছি, এই গ্যাসের অণুগুলো কিন্তু স্থির না, এরা কিন্তু পরস্পর কিন্তু প্রতিনিয়ত ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। তো দেখো, এই অণুগুলো কি করছে, এই যে সরল পথে চলছে, কেউ আবার আপন অবস্থানতে ঘুরছে, কেউ আবার কিন্তু অণুগুলো, তোমরা জানো অণুগুলোর মধ্যে একটা কম্পন আছে আর কি। তো এই যে এইগুলো কারণে অণুগুলোর মধ্যে, তাহলে কিন্তু অণুগুলোর গতি আছে, তার মানে এই অণুগুলোর মধ্যে কিন্তু একটা শক্তি আছে। তাহলে একটু চিন্তা করো, তাহলে আমি যদি বলি কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, তো কি কারণে সৃষ্টি হচ্ছে, তাহলে ভালো করে দেখো, কাইনেটিক এনার্জি। কিন্তু আচ্ছা, আমি কাইনেটিক এনার্জি আবার অনেক ধরনের হচ্ছে, তো আমি এটাকে তোমাদের সাথে বলতে পারি এরকম, যে কাইনেটিক এনার্জি ফর ট্রানজিশন
বাংলা করে দিচ্ছি। ট্রানজিশন মানে হচ্ছে সঞ্চারণশীল গতি, সঞ্চারণশীল, ওকে, সঞ্চারণশীল গতি, ট্রানজিশন মোশন, কাইনেটিক এনার্জি অণুগুলোর, কিন্তু এই যে মলিকুল কাদের, এটা কিন্তু বস্তুর না, এই যে মলিকুলগুলোর, অণুগুলোর তোমার ট্রানজিশনের কারণে কিন্তু একটা কাইনেটিক এনার্জি পাচ্ছ। আবার দেখো তোমরা সবাই জানো অণুগুলো কিন্তু কি হতে পারে, এটা ধরো কিসের বার আমি জানি, ধরো এর মধ্যে এই ভিতরে এই বেলুনের ভিতরে আমি অক্সিজেন গ্যাস রাখছি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তোমরা তো জানো অণুগুলো এরকম বাইন্ডিং করা আছে, তো অণুগুলো আবার কি করতে পারে, দেখো নিজের অবস্থান থেকে কিন্তু অণুগুলো কিন্তু আবার তারা কিন্তু ঘুরতে পারে, রোটেশন করতে পারে, অণুগুলো নিজেদের মধ্যে আবার রোটেশন করতে হয়, তাহলে এদের মধ্যে কিন্তু একটা রোটেশনাল এনার্জি কাজ করবে। তাহলে আমি এটাকে বলতে পারি রোটেশনাল এনার্জি, কাইনেটিক এনার্জি ডিউ টু রোটেশন, এটাকে রোটেশন বলতেছি। আবার তোমরা একটু ভালো করে দেখো, কাইনেটিক এনার্জি ডিউ টু ভাইব্রেশন। তোমরা ভালো করে দেখো, যা আমি বারবার বলছি, তোমরাও জানো কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কিন্তু আপন অবস্থান থেকে কিন্তু ভাইব্রেট করে, কঠিন পদার্থে ভাইব্রেশন কম, তরলের ক্ষেত্রে ভাইব্রেশনটা বেশি, এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভাইব্রেশনটা আরও বেশি, তাপমাত্রা বাড়লে ভাইব্রেশন বেড়ে যায়। তাহলে দেখো গ্যাসের অণুগুলোর কি হচ্ছে, তাদের সরল পথে চলার কারণে একটা গতিশক্তি থাকছে, ঘোরার কারণে একটা গতিশক্তি থাকছে, ভাইব্রেশনের কারণে একটা গতিশক্তি থাকছে। আবার তোমরা একটা জিনিস একটু চিন্তা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ইন্টারনাল এনার্জির সোর্সগুলো বোঝার চেষ্টা করো। অণুসমূহের এগুলোকে এক কথায় বলছি অণুসমূহের গতিশক্তি, এই দুইটা মিলা হচ্ছে অণুসমূহের গতিশক্তি। এটা অণুসমূহের গতিশক্তি কিন্তু কম্পনজনিত গতিশক্তি, এটা হচ্ছে সরল পথে চলার জন্য, এটা ঘোরার কারণে। তারপর আবার চিন্তা করো, তোমরা আবার সবাই জানো, আচ্ছা বলো তো, অণুগুলো পরস্পরকে কিন্তু আকর্ষণ করে, ওই যে তোমরা পড়ছিলে ফার্স্ট ইয়ারে সংশক্তি বলা একই পথে, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা বলতেছি FOA, ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণেও কিন্তু একটা পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। তোমরা জানো দুটো অণু যখন পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণজনিত একটা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, তো বিভব শক্তি এটাকে আমরা বলতেছি ফোর্স অফ অ্যাট্রাকশন। আরেকটা জিনিস তোমরা একটু লক্ষ্য করে দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে ওই যে অণুর ক্ষেত্রে, এবার অণুর ভিতরে ঢুকে দাও, অণু আবার কি দ্বারা গঠিত, নিউক্লিয়াস আর ইলেকট্রন দ্বারা, তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ কাজ করছে, তো এটাকে আমরা বলতেছি এটাও তাহলে এক প্রকার পটেনশিয়াল এনার্জি। কার মধ্যে কাজ করছে, ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। ফাইনালি আরও একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটো অণুর মধ্যে, ধরো অক্সিজেনের দুটো অণুর মধ্যে কিন্তু এই অণু দুটোকে পরস্পর থেকে পৃথক করতে চাও, তাহলে তোমার কিন্তু বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে। সুতরাং অক্সিজেনের দুটো অণুর মধ্যে কিন্তু একটা এনার্জি আছে, তো এই ধরনের এনার্জিকে আমরা বলি বন্ধন শক্তি বা বন্ডিং এনার্জি, বন্ধন শক্তি। আশা করি তোমাদের এই জিনিসটা অ্যাডমিশন টেস্টে হেল্প করবে। আমি একটু আরেকবার প্রথম থেকে ব্যাখ্যা করছি, ভালো করে শোনার চেষ্টা করো। এবার রিপিট দিচ্ছি যে একটা বস্তুর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে, এটা একটা বস্তু হিসেবে বলতে পারি, একটা বস্তু বা একটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেমের টোটাল এনার্জি, ধরো একটা সিলিন্ডারের মধ্যে আমি একটা গ্যাস রাখছি, এর টোটাল এনার্জি হবে পুরো সিলিন্ডারটাই যদি গতিশীল করি, তাহলে ওটা হবে সিলিন্ডারের গতিশক্তি, ওই বস্তুর গতিশক্তি। তাহলে সিলিন্ডারের গতিশক্তি, এই যে ডিউ টু মোশন গতিশক্তি। আবার সিলিন্ডারটার ভিতরে ধরো আমি কোনো চার্জিত ম্যাটেরিয়াল বা সিলিন্ডারটাকে আমি কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে রাখছি, তো ওটাই বলছি যে ডিউ টু এক্সটার্নাল গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তো এই ফিল্ডের কারণে তোমার একটা বিভব শক্তি পাওয়া যাবে। এবং ইন্টারনাল, তাহলে একটা সিস্টেমের টোটাল এনার্জি তিনটা এনার্জির উপর, কাইনেটিক, পটেনশিয়াল, ইন্টারনাল। কিন্তু এই ইন্টারনাল এনার্জিটা আবার মলিকুলার লেভেল এনার্জি, আণবিক লেভেলের আণবিক শক্তি, তো অণুসমূহের শক্তি। তো অণুসমূহের মধ্যে কি কি শক্তি কাজ করে, অণুসমূহের মধ্যে ওই যে অণুসমূহ চলাচল করে, এর কারণে ট্রানজিশনের কারণে কাইনেটিক এনার্জি ঘুরতে পারে, রোটেশনের কারণে তারা কম্পিত হয়, তার কারণে একটা কাইনেটিক এনার্জি পাওয়া যাবে। এই কাইনেটিক এনার্জি আবার তাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, যার কারণে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে একটা পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। আবার অণুর মধ্যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা বন্ধন আছে, এর কারণে একটা এনার্জি পাওয়া যাবে। আবার অণুগুলো পরস্পরের সাথে
অণুগুলো পরস্পরের সাথে, অণুর মধ্যে যে পরমাণু আছে তারা পরস্পরের সাথে সংযুক্ত আছে, সেখানে একটা এনার্জি আছে বর্ণিত। এই সবগুলো এনার্জির শক্তিকে একত্রে এরকম আরও ক্ষুদ্র ক্ষুদ্র, আরও যদি ভাগ করে আরও দুই একটা পাওয়া যেতে পারে, এই ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জির সমষ্টি হচ্ছে ইন্টারনাল এনার্জি। এখন বলতে পারো ভাই আপনি এত ডিপ লেভেলে কেন নিয়ে গেলাম? ডিপ লেভেলে এই জন্য নিয়ে গেলাম, তোমরা বুঝতেই পারছো যে এই এনার্জি উই নেভার বি ক্যালকুলেট। আমি তোমাদেরকে এটা শেখাতে চাইছি। ইন্টারনাল এনার্জি সম্বন্ধে তোমাদেরকে আগে কয়েকটা তথ্য দিয়ে নিই, আগে একটু ভালো করে শুনবে। বন্ধন শক্তি, অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, অথবা ইন্টারনাল এনার্জি, এনার্জি এর মান নির্ণয় অসম্ভব। কারণ দেখতেই পাচ্ছ এখানে এত ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জির ব্যাপার আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার আছে, এগুলো কোনোদিন বের করা সম্ভব না, তাহলে অসম্ভব। এটা একটা এমসিকিউ। তাহলে অন্তস্থ শক্তির মান নির্ণয় করা সম্ভব না, কোনো সিস্টেমের অন্তস্থ শক্তি বের করা সম্ভব না। তাহলে ইউ আনডিফাইন্ড, ইউ আনডিফাইন্ড, এটা একটু মাথায় রেখো। অন্তস্থ শক্তি অসংজ্ঞায়িত। বাট আমরা যেটা করতে পারি, তোমরা ভালো করে তথ্যগুলো মাথায় রাখবে, বাট উই ক্যান মেজার, আচ্ছা বাংলা দিয়ে লিখে দিই, কিন্তু আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে পারি, পরিবর্তন নির্ণয় করতে পারি। ভালো করে শুনবে, ধীরে ধীরে আমরা শেষের পথে চলে আসছি। তো দেখো, অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জির মান নির্ণয় করা যায় না, কিন্তু অন্তস্থ শক্তি পরিবর্তন, তার মানে ইউ আনইম্পর্টেন্ট। ইউ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে ডেলিউ। ডেলিউ আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা ডেলিউ বের করতে পারবো। এখন আমাদের তোমাদেরকে যে কাজটা হবে, এই ডেলিউ সম্বন্ধে আরও কিছু তথ্য তোমাদেরকে দিব, এগুলো একটু ভালো করে তোমরা মাথায় রাখবে, সবাই মাথায় দিবে যে ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। সবাই শুনে নাও, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। সবাই শুনবে আর কি ভালো করে। ওকে, বাংলা দিয়ে লিখলে যা আসে, অন্তস্থ শক্তি অবস্থার অপেক্ষক। এই কথাটা অনেক বইয়ে লেখা আছে। এটার অর্থ কি? এটা পরীক্ষা আসে মাঝে মাঝে, এটাও এমসিকিউ আসার মতো একটা কোশ্চেন। দ্য ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। এর মানে কি? এর মানে ভালো করে মনে রাখবে, যে সকল রাশির মান, ভালো করে বলতেছি, যে সকল রাশির মান তাদের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু পথের উপর নির্ভর করে না, তাদেরকে স্টেট ফাংশন বলা হয়। যেমন বিভব শক্তি স্টেট ফাংশন, স্মরণ স্টেট ফাংশন, বিভব শক্তি স্টেট ফাংশন, মহাকর্ষীয় বিভব শক্তি, এগুলো অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। তো তোমরা এখানে মনে রাখো একটু ভালো করে, অন্তস্থ শক্তির পরিবর্তন কেবলমাত্র, ভালো করে শুনবা, কেবলমাত্র অবস্থানের উপর নির্ভর করে। কিন্তু পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না। ভালো করে শুনে নেবে, কিন্তু পথের উপর নির্ভর করে না, এটা আমাদেরকে একটু দেখতে হবে। তো এটা নিয়ে আমি তোমাদেরকে একটু বলে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে। তো দেখো, কথার কথা, ধরো আমি একটা লেখচিত্র দেখালাম তোমাদেরকে, তোমরা এটা
ফার্স্ট ইয়ারে দশম অধ্যায়ে পড়ছিলাম, পি বনাম ভি লেখচিত্র, প্রেসার বনাম ভলিউম লেখচিত্র। তো এরকম একটা লেখচিত্রে এই টাইপের একটা ব্যাপার ধরো কথার কথা আর কি দেখানো হয়েছে। সে ওকে, একটা সিস্টেমকে এসিবি পথে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে, আর আরেক ক্ষেত্রে কোনো একটা সিস্টেমকে এডিবি পথে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। উভয় ক্ষেত্রে তোমার ডেল ইউ অফ এবি অন্তস্থ শক্তির পরিবর্তন, এখন এসিবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন বেশি না এডিবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন বেশি? তাহলে ডেল ইউ অফ এসিবি ইকাল টু ডেল ইউ অফ এডিবি, দুটো সমান হবে। এই জন্যে আমরা অন্তস্থ শক্তির ক্ষেত্রে পুরো পথ লেখি না, এটা শর্টকাটে খালি এগুলো এটা ইকাল টু একবারে লেখা হয় ডেল ইউ অফ এর আদি অবস্থান ছিল এ, শেষ অবস্থান বি। এটা একটু মনে রাখবে, অন্তস্থ শক্তির ক্ষেত্রে আদি অবস্থান আর শেষ অবস্থান লেখা হয়। তুমি সিস্টেমকে এইভাবেও এখান থেকে এই অবস্থা থেকে, যেমন এই যে প্রেশারের সাথে ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেশারের সাথে ভলিউম চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রেও হয়েছে এই অবস্থান থেকে এখানে এই পথ ধরে যদি নিয়ে যেতাম সেক্ষেত্রে। বাট তোমরা একটু মনে রাখবে আমাদের আরও দুইটা জিনিস ছিল, তাপ আর একটা কাজ। তাপ এবং কাজ কিন্তু স্টেট ফাংশন না, তোমরা এটা মাথায় রেখো। তাপ এবং কাজ কিন্তু অবস্থানের উপর নির্ভর করে। এই পথে নিয়ে গেলে যে পরিমাণ সিস্টেমের তাপের বা তাপের পরিবর্তন বা কাজ হবে, এইভাবে নিয়ে গেলে তাপ এবং কাজের পরিবর্তন ডিফারেন্ট হবে। বাট অন্তস্থ শক্তির ক্ষেত্রে এটা সেম হবে, তোমরা এটা মাথায় রাখবে, এটা স্টেট ফাংশন। আর একটা তোমার এক তথ্য বলে দিই যে ইন্টারনাল এনার্জি ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি। ভালো করে শুনবে, এগুলো কথাগুলো মনে রেখো, এগুলো অনেক কাজে দিবে, বুঝছো, ভবিষ্যতেও কাজে দিবে। ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি অফ ম্যাটার। ওকে, এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখন এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ ম্যাটার, ম্যাটার মানে তো বস্তু, বুঝতে পারছি। এটার অর্থ কি? এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ ম্যাটার এই কথাটার অর্থ এই, যে সকল রাশির ভ্যালু পদার্থের পরিমাণের উপর নির্ভর করে সে সকল রাশিকে আমরা বলি এক্সটেন্সিভ কোয়ান্টিটি। তো আলটিমেটলি তোমরা এখান থেকে যেমন মাস, এটাও তোমার এক্সটেন্সিভ প্রপার্টি। তো ঠিক একইভাবে তোমরা ভালো করে একটু মাথায় রেখো যে ইন্টারনাল এনার্জিটা মলিকুলের পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ অল্প পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যা হবে, বেশি গ্যাস একই পদার্থে যদি বেশি পরিমাণ, ধরো অক্সিজেন অল্প পরিমাণ আছে, এই এতটুকুর জন্য এক্সটেন্সিভ প্রপার্টি যা হবে, মানে এই তোমার ইন্টারনাল এনার্জি বেশি পরিমাণ গ্যাসের জন্য বেশি হবে। তার মানে এটা মনে রেখো যে এটা মানে এটা হচ্ছে পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। এটা একটু মুখস্থ রেখো, পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে। এই তো আমি কয়েকটা তথ্য দিলাম, নির্ভর করে। আরেকটা লাস্ট তথ্য নির্ভর করে, ভালো করে শুনবে। লাস্ট যে তথ্যটা, এটা সবচেয়ে আরও ইম্পর্টেন্ট তথ্য। এগুলো সব আমার এই চ্যাপ্টারে কোথাও না কোথাও কাজে লাগবে তাপ ম্যাথ করানোর ক্ষেত্রে। ইন এ সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস বাংলা করলে দাঁড়ায় চাক্রিক প্রক্রিয়া, চাক্রিক প্রক্রিয়া। তো মনে রেখো ইন এ সাইক্লিক প্রসেস, চাক্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেখান থেকে শুরু করছে সেখানেই আবার চলে আসবো। তোমার চেঞ্জ অফ ডেল ইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জির পরিবর্তন শূন্য, এটা সবাই মাথায় রাখো। এখন বলতে পারো ভাই এটা কেন হলো? সে কথার কথা, ধরো এরকম একটা ঘটনা ঘটা হয়েছে, এ থেকে বিতে নিয়ে গেলাম, একটা সিস্টেমকে এইভাবে নিয়ে এখানে নিয়ে আসা হলো, ধরো এইভাবে যে এইভাবে নিয়ে আসা হয়েছে। এখন এই ক্ষেত্রে কেন জিরো হবে? ইন্টারনাল এনার্জির পরিবর্তন। তোমরা তো দেখলে এটি যে স্টেট ফাংশন, তো এটা নির্ভর করে অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে অবস্থানের উপর, আদি অবস্থান আর শেষ অবস্থানের উপর। এখানে আদি অবস্থানও যা, শেষ অবস্থানটাই যদি চাক্রিক হয়, তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান দুই অবস্থানে তো অন্তস্থ শক্তি সেম, তাহলে বিয়োগ করলে জিরো হয়ে যাবে। অন্তস্থ শক্তি পরিবর্তন হচ্ছে দুইটা অবস্থানের যে ইন্টারনাল এনার্জি তার পরিবর্তনের সমান। তো আলটিমেটলি
এ থেকে যদি বিতে নিলাম তাহলে এখানকার ইন্টারনাল এনার্জি আর এখানকার ইন্টারনাল এনার্জি আলাদা হতো, কিন্তু এ থেকে যদি আবার এখানেই নিয়ে আসি, দুইটাই আদি অবস্থান আর শেষ অবস্থান সেম, সুতরাং ডেল ইউ ইকাল টু কিন্তু আমাদের আলটিমেটলি জিরো চলে আসবে। তোমরা এতটুক মাথায় রাখবে আমাদের ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আমি তোমাদেরকে তথ্যগুলো দিয়ে রাখলাম। এবার তোমাদেরকে কিছু সহজ মজার যে ব্যাপারটা একটু বলি, সরি, সেটা একটু ভালো করে শুনবে আর কি। আমি অনেকগুলো তথ্য দিছি তোমাদেরকে অন্তস্থ শক্তি সম্বন্ধে। আমি আবারও বলছি, অন্তস্থ শক্তি হচ্ছে অণুসমূহের গতিশক্তি। আবারও বলছি, ইটস এ মলিকুলার লেভেল এনার্জি। মলিকুলার লেভেল এনার্জি, অণুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে নয় কিন্তু। অণুসমূহের গতিশক্তি, অণুসমূহের বিভব শক্তি, অণুসমূহের বন্ধন শক্তি এবং অণুসমূহের কম্পন শক্তির সমষ্টি সমান। এতগুলো শক্তি এর ভিতর আছে, যার কারণে আমরা কোনোভাবেই এটা যেহেতু মাইক্রোস্কোপিক এবং আণুবীক্ষণিক এবং মলিকুলার লেভেলে, কোয়ান্টাম লেভেলে, তাই আমরা কোনোভাবেই আমরা অন্তস্থ শক্তির আদি পরিমাণ, অন্তস্থ শক্তির পরম মান বের করতে পারবো না কোনো সিস্টেমের। বাট আমরা সিস্টেমে অন্তস্থ শক্তির পরিবর্তনটা বের করতে পারবো, এবং পরিবর্তনটা স্টেট ফাংশন, আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করবে, কিন্তু পথের উপর নির্ভর করবে না। এবং চাকরিক প্রক্রিয়া পরিবর্তনটা শূন্য হবে, এবং এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টিজ, যেটা পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে। পরিমাণ বেশি হলে বেশি হবে, পরিমাণ কম হলে কম হবে। এবার তোমরা একটা তথ্য একটু এই অন্তস্থ শক্তি সম্বন্ধে একটু শুনে নাও, তোমরা একটু ভালো করে এটা মাথায় রাখবে। অন্তস্থ শক্তি ডেল ইউ ইকাল টু, ভালো করে শোনো, ডেল ইউ ইকাল টু অন্তস্থ শক্তি পরিবর্তন, এটা ইকাল টু লেখা যায় এনসিভি ডেল টি। আর যদি ডেল ডিইউ দিয়ে লেখো তাহলে ডিইউ ইকাল টু লেখা যাবে এনসিভি ডিটি। আগে শুনতে হবে, একটু কঠিন মনে হতে পারে, হেল্প করবো তোমাদেরকে। এন কি? এন সম্বন্ধে তোমরা সবাই জানো, মোলের সংখ্যা, মূল সংখ্যা। তো দেখো আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে অন্তস্থ শক্তি পরিবর্তন এক্সটেন্সিভ প্রপার্টি। দেখছো এন এর মান বেশি হলে ডেলিউটাও বেশি হয়, তোমার বইয়ে আছে কিন্তু এই কথাটা ব্যাখ্যা করা নেই আর কি। এন বেশি হলে ডেলিউটা বেশি হবে। আরেকটা জিনিস দেখো ডেলটি। আচ্ছা সিভির পরিচয় একটু দিয়ে দিই। সিভি এটা একটু তোমরা ভালো করে শুনবে, এটা আমি তোমাদের হয়তো নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব, তোমরা আপাতত আমার কথাটা একটু শুনে রাখো। তোমার আমরা গ্যাসে তাপ দিলে যেটা হয়, বুঝছো, গ্যাসে তাপ দিলে তিনটা জিনিস চেঞ্জ হয় তোমরা জানো। পিভিটি, গ্যাসে তাপ দিলে তার প্রেশার চেঞ্জ হয়, ভলিউম চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়। এখন আপেক্ষিক তাপ কি বলতো? আপেক্ষিক তাপ তোমরা পড়ছিলে কোনো বস্তুর তাপমাত্রা, সে বস্তু কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। কিন্তু বলতো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে দেয়, খালি তাপমাত্রায় বাড়বে না, কিন্তু তার প্রেশার ভলিউম দুইটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই দুইটা পরিবর্তন, তিনটা পরিবর্তন একসাথে পরিমাপ করা টাপ। তাই এই জন্য আমরা যে কাজটা করি, আমরা গ্যাসের আপেক্ষিক তাপকে, আর গ্যাসের ক্ষেত্রে, পদার্থের ক্ষেত্রে আমরা যেমন পরিমাপটাকে কেজিতে হিসাব করি কঠিন তরলের ক্ষেত্রে, কিন্তু আমরা গ্যাসের ক্ষেত্রে পদার্থের পরিমাণটাকে মোলে হিসাব করি, যদিও মোলটাই এসআই একক পদার্থ পরিমাপের। তো দেখা যায় যে গ্যাসের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপকে দুই ভাগে ভাগ করি। একবার চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপ লাগে সেটাকে আপেক্ষিক তাপ বলে, আবার আয়তন স্থির রেখে। তো চাপ স্থির রেখে যেটা তার নাম হচ্ছে সিপি, আর আয়তন স্থির রেখে যেটা তার নাম হচ্ছে সিভি। তো আলটিমেটলি তোমাকে বলি, গ্যাসের ক্ষেত্রে যে আপেক্ষিক তাপ সেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা আমি বলতেছি, 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। এখন মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, একটা সিপি আর একটা সিভি। সিপি এখানে যা লেখা আছে সে স্থির, সেটাকে লেখা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ভালো করে দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিভিটাকে লেখা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞা কি হবে সবাই দেখো, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে তাকে সিপি। আর আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা, তাহলে আয়তন স্থির থাকলে তখন কিন্তু তার চাপ স্থির থাকবে না, বুঝতে পারছো? মানে একসাথে তো 3টা চেঞ্জ হতো পিভিটি, কিন্তু আমি একটাকে স্থির রাখবো। তো স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে, মোলার আপেক্ষিক তাপ। এবার তোমরা আমাকে একটা তথ্য দিয়ে এখানে সহযোগিতা করবে, সবাই বোঝার চেষ্টা করবে। এই সিভি ইকাল টু, তাহলে সিভির পরিচয় কিন্তু আমি পেয়ে গেলাম, আমি আবার লিখে দিচ্ছি, স্থির আয়তনে
স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, এটা দেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর ডিটি কি? ডিটি বা ডেলটি তোমরা সবাই জানো, ডেলটি মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তন কথাটা আগে ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝো তাপমাত্রা পরিবর্তন, তাহলে ফিল করতে পারবে। কিন্তু তাছাড়া ততক্ষণ পর্যন্ত ফিল করা এটা সম্ভব হবে না। তো তোমরা ভালো করে বুঝো, আমরা যদিও এই চ্যাপ্টারে আমরা পদার্থ বলতেছি, কিন্তু পদার্থ তো কঠিন তরল গ্যাস। আমরা এই চ্যাপ্টারে মেইনলি গ্যাস নিয়ে ডিল করব, স্পেসিফিকলি গ্যাস নিয়ে ডিল করব। তো গ্যাসের ক্ষেত্রে তোমরা একটু ভালো করে শোনো, আমরা তাপ দিলে তিনটা জিনিস চেঞ্জ হয়, একটা প্রেশার, একটা ভলিউম, একটা টেম্পারেচার। তোমরা খালি এই জিনিসটা একটু মনে রাখবা, এই তথ্যটা, যে অন্তস্থ শক্তি শুধুমাত্র তোমাদেরকে একটু বলে নিই, এই ক্ষেত্রে একটু বলি। দেখো এগুলো কিন্তু বইয়ে এইসবে এত ডিটেলস লেখা নাই, বইয়ে অন্তস্থ শক্তি নিয়ে কোনো কথাই নেই, কিন্তু সবচেয়ে বেশি ঝামেলার ম্যাথগুলো হবে অন্তস্থ শক্তি দিয়ে। তা আমি এই জন্য আগে বেসিক পড়াই নিচ্ছি। বেসিক পড়তে হলে তোমাদেরকে ধৈর্য ধরে শিখতে হবে, এগুলো ভালো করে বোঝানো, এগুলো লিখে ফেলবে, মুখস্থ করবে। তো এখান থেকে একটা তথ্য একটু শুনে নাও। অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু চাপ এবং আয়তনের উপর নির্ভরশীল নয়। চাপ এবং আয়তনের উপর নির্ভরশীল নয়। তোমরা মনে রেখো, এটাকে বলা হয় মেয়ার্সের প্রকল্প। মেয়ার্সের প্রকল্প, এটা একটা বিজ্ঞানীর নাম, এটা তার প্রকল্প অনুসারে এটা বলা হচ্ছে। মেয়ার্সের প্রকল্পে বলা হচ্ছে অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু চাপ এবং আয়তনের উপর নির্ভর করে না। তো এখান থেকে তোমরা দেখতেছো ইউ, ভালো করে দেখো, ইউ ডিপেন্ডস অন টি, ইউ টি এর উপর নির্ভর করে। তাহলে ডেল ইউ কার উপর নির্ভর করছে? ডেল টি এর উপর। ইউ যদি টি এর উপর এপার ডেল দিলে এপারও ডেল। তাহলে এখান থেকে তোমরা একটু একটা জিনিস লক্ষ্য করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কেন এই কথাটা বললাম সেটা একটু শোনো। ডেল ইউ সমানুপাতিক ডেল টি। তো এই যে এন, মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট, সিভিও কনস্ট্যান্ট, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিভি কনস্ট্যান্ট, আবার একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিচ্ছি তাহলে এন কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট উঠে গেলে কিন্তু সমানুপাতিক আসে। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভরশীল। প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একদম সাইলেন্ট, কথা আগে ভালো করে শুনবে। আমরা একটা সিস্টেমে তাপ দিলাম, সেই তাপ দুই ভাগে ব্যয় হবে। একটা সিস্টেমের কিছু অন্তস্থ শক্তি চেঞ্জ করবে, অতঃপর সেই তাপ দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে দেখো, তাপ কিন্তু শুধুমাত্র কাজে যায় না, ওই যে ওই সূত্রে কিন্তু আমরা সীমাবদ্ধতা বুঝে গেলাম, যে যদি তাপ কাজকে, কখন তাপ কাজকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে, যদি অন্তস্থ শক্তি পরিবর্তন না হয়। তাপটা দুই ভাগে ব্যয় হয়, কিছু পরিমাণ অন্তস্থ শক্তি পরিবর্তন করে, কিছু পরিমাণ বাহ্যিক কাজ সম্পাদন করে। এবার তোমরা আমাকে একটা তথ্য এখানে ভালো করে একটু বুঝা বলবা, সেটা হচ্ছে আমি অন্তস্থ শক্তি জিনিসটা ফিল করতে পারবো না, আমি কি করে বুঝবো যে অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে কিনা? তো অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে কি হয়নি এটা বোঝার যে জিনিসটা অন্তস্থ শক্তি, এই জিনিসটা, এই ফেনামিনাটা আমি ফিল করতে, মানে তোমাদের যদি বলি যে তোমরা বায়োলজিতে পড়ো জিনোটাইপ আর ফিনোটাইপ, যে জিনগত বৈশিষ্ট্য জিনোটাইপ আর বাহ্যিক বৈশিষ্ট্যটা ফিনোটাইপ, তো ডেলটিটা কিন্তু ফিনোটাইপের মতো, এটা দেখা যায়, বোঝা যায়, ফিল করা যায়, কিন্তু ডেলিউ কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে কি করতে পারবে কোথায় থেকে? এটা তুমি ফিল করতে পারবে ডেলটির পরিবর্তন থেকে। যদি দেখো কোনো সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে বলবে সিস্টেমের অন্তস্থ শক্তি পরিবর্তন হয়েছে। যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন হয়নি। এবং এখান থেকে আরও একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ভালো করে দেখো, পরিবর্তন দুই প্রকার, একটা বৃদ্ধি এবং হ্রাস। তোমরা একটু মনে রাখবে, যদি ডেলটি বৃদ্ধি পায় তাহলে ডেলিও বৃদ্ধি পাবে। তাহলে কি দাঁড়ালো? যদি তাপমাত্রা বাড়ে তাহলে অন্তস্থ শক্তিও বাড়বে, আর যদি সিস্টেমের অন্তস্থ শক্তি বাড়ে তাহলে এটাকে আমরা ধনাত্মক বলি, বুঝছো? এটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করি। ডেলিউ বৃদ্ধি পেলে সিস্টেমের ক্ষেত্রে ভালো করে দেখো, এটা সিস্টেমের ক্ষেত্রে। আর উল্টা, যদি সিস্টেমের ডেলটি হ্রাস পায় তাহলে তার ডেলিউ হ্রাস পাবে অন্তস্থ শক্তি। বা উল্টা করেও বলতে পারি, সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পাওয়া মানে তাপমাত্রা হ্রাস পাওয়াকে আমরা নেগেটিভ হিসেবে কাউন্ট করব। এটা আপাতত এই পর্যন্ত তোমরা সব জ্ঞানগুলো মাথায় রাখো এটা, এবং তোমাদেরকে রাখি, এটা আমার ভবিষ্যতে হয়তো বা লাগবে, তখন আমি তোমাদেরকে শেখাবো। তোমরা একটু শোনো ভালো করে। এই সূত্রটা 100 ফর
any kind of ideal gas, যে কোনো, যদি আমাদেরকে বলা থাকে আইডিয়াল গ্যাস, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা 100% ট্রু। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমরা একটু ভালো করে শুনে নিবা আর কি, যে এটা কোনো প্রক্রিয়ার উপর নির্ভর করে না। আমি এটা একটু এখন বুঝবে না হয়তো, বা তাপগতীয় প্রক্রিয়া অনেক প্রকার, তোমরা জানো অনেক ধরনের তাপগতীয় প্রক্রিয়া আছে, সমচাপ, সমআয়তন, তারপর তোমার অ্যাডিয়াবেটিক আছে, তোমাদেরকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলছি, তারপর তোমার সমষ্ণ প্রক্রিয়া আছে। তো প্রক্রিয়া যেমনই হোক না কেন, সমষ্ণ, সমচাপ, সমআয়তন, রুদ্ধতাপীয়, সকল প্রক্রিয়ার ক্ষেত্রেই যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে ডিইউ ইকালটা আমি পদ্ধতি ব্যবহার করতে পারবো, এমসিডিটি। এটা তোমরা খালি একটু আপাতত বুঝে রাখো, এখন কিছুই বোঝা যাবে না, এটা সামনে ক্লাসে গান এগুলো পুরো ব্যাপারগুলো ফিল করা যাবে, বুঝছো? আমাদেরকে দিয়ে রাখছি আর কি। এবার তোমরা এখন একটু লক্ষ্য করো, আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। যাওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট একটা প্রমাণ খালি আগে একটু দিয়ে দেবো। আমি কিন্তু আবার যাবো সেই তাপগতিবিদ্যা প্রথম সূত্রে, তোমরা একটু চাপে কৃত কাজের রাশিমালা। তো স্থির চাপে কৃত কাজের রাশিমালা, এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। তো তার আগে একটু তোমাদেরকে আরেকবার একটু আমি স্মরণ করাই দিই, তোমরা একটু ভালো করে শোনো, যে আমরা পরীক্ষা নিরীক্ষার সময় জড়জগতের যে আবদ্ধ অংশ নিয়ে কাজ করি বা যে নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করি সেটাকে আমরা সিস্টেম বলি। তো আমাদের সিস্টেম অনেক ধরনের, ওপেন, ক্লোজ এবং আইসোলেটেড। আমি কি কি সেগুলো একটু পরে বলতেছি, এখানে একটু লক্ষ্য করে দেখো। এই যে আমরা, এটা আমাদের একটা সিস্টেম, তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তো দেখো আর কি, একটু বোঝার চেষ্টা করবে। ওকে, তো তোমাদেরকে একটু যদি দেখাই বলি, তাহলে এটা তোমরা একটু কল্পনায় নিতে হবে, বুঝছো? এটা কল্পনায় নিতে হবে। এটা আমাদের একটা, চিন্তা করো, এটা একটা ওই ঢাকনা, এটাকে ঢাকনা এইভাবে, এটা মনে করো একটা, তোমাদের কি বলবো আর কি, একটা যদি সহজ করে বলি, একটা ধরো পাত্র, বা এটা তোমরা যে টিউবওয়েল দেখছো, টিউবওয়েলের মধ্যে বাকেট থাকে, এটাকে সেই বাকেটের সাথে তুলনা করতে পারো। ওই বাকেটটা উঠানামা করে ওর ভিতরে, ওই সিলিন্ডার পাইপে অথবা পাইপের মধ্যে একটা ওরকম বাকেট দিয়ে তোমরা উঠানামা করতে পারো। তো এটাও আমাদের সেই, এটাকে আমরা বলতেছি সেই পিস্টন। এটা হচ্ছে একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, বাট আমরা ধরে নিছি এই সিলিন্ডারে কোনো ঘর্ষণ নাই, এটা কাল্পনিক আর কি, আইডিয়াল একটা সিলিন্ডার, এ উঠানামা করতে পারে এর ভিতরে। তো একটু ফিল করো আর কি, ধীরে ধীরে আমি তোমাদেরকে সেই জিনিসটা একটু দেখাবো, একটু লক্ষ্য করো। তো আমি আমাদের একটা ইয়ে নিয়ে কথা বলতেছি, এটা আমি সামনে থেকে দেখাচ্ছি তাই এরকম, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আসলে এই টাইপের আর কি, এই টাইপের এরকম ছিল। তো এটা কিছুক্ষণ পরে এর ভিতরে তোমার ধরো গ্যাস আছে আর কি, তো এর ভিতরে গ্যাস রাখছি। তো তোমরা ক্ষতি করে, এবং যে জিনিসটা করে, গ্যাসাধারের দেয়ালের উপর চাপ প্রয়োগ করে। তখন দেখো তো এই গ্যাসের অণুগুলো কিন্তু এখানেও বল প্রয়োগ করছে, এখানেও বল প্রয়োগ করছে, এই দিকেও কিন্তু বল প্রয়োগ করছে। এন্ড তোমরা দেখো এই বাউন্ডারিটা ফিক্সড। একটা পাত্রের মধ্যে যদি গ্যাস রাখি, কাঁচের দেয়ালে যতই দিক, দেয়াল তো আর প্রসারিত হতে পারবে না, তাহলে এটাও প্রসারিত হবে না, এটাও হবে না। কিন্তু এখানে যখন বল প্রয়োগ করবে, যেহেতু এটা তোমার ঘর্ষণবিহীন একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, তাই এই পিস্টনটা কিন্তু একটু উপরে উঠে আসবে, বোঝার চেষ্টা করো। এখন দেখো যে জিনিসটা এখান থেকে আমি ধরলাম এরকম জায়গা, আগে এখানে ছিল, এটা ডট ডট করে দিলাম, মনে করো জায়গাতে উঠে চলে আসলো এটা। তাহলে এবার একটু লক্ষ্য করো, যেহেতু গ্যাস আছে, মানে এর ভিতরে গ্যাস আছে, মানে গ্যাসের কিন্তু একটা প্রেশার ছিল, আমি ধরে নিলাম পি। এই ক্ষেত্রে আয়তন ছিল, ধরে নিলাম আমি এর আয়তন ছিল V1। মতো অবস্থায় মনে করো তাপমাত্রা ছিল T1। তোমরা তো জানো গ্যাসের অবস্থা তিনটা জিনিস দ্বারা প্রকাশ করা যায়, বা আমি একটা কাজ করলাম, এর চাপ ছিল P, আয়তন ছিল V, টেম্পারেচার ছিল T। এই মতো অবস্থায়, প্রাথমিক অবস্থায়। এখন যখন এখানে উঠে গেল, তাহলে দেখো তো এবারে এই এতটুকের ভিতর যতটুকু গ্যাস ছিল, এই গ্যাসটাই কিন্তু এতটুকু জায়গার মধ্যে ছড়িয়ে পড়লো। তোমরা জানো গ্যাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, পরিমাণ যত অল্প হোক না কেন সেটা কিন্তু পুরো সিস্টেমের আয়তন দখল করে। তো এখানে যখন ওটা চলে গেল, তাহলে একটু লক্ষ্য করে দেখো, আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে, এখানে কিন্তু আয়তন যদি বেড়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? আয়তন যদি বেড়ে যায় তাহলে আমরা যেটা, আমি ধরে নিলাম এখন এই অবস্থায় এতটুকুর আয়তন ছিল, কথার কথা ধরো ভি। এখন এই পুরাটার আয়তন ধরো এই পর্যন্ত আয়তন, এটাকে ধরলাম ভি প্রাইম।
তাহলে এখানে আয়তনের পরিবর্তন হয়েছে, তাহলে কতটুকু হয়েছে সেটাকে যদি ডেল ভি করি, তাহলে ডেল ভি ইকাল টু ভি প্রাইম বিয়োগ ভি। এখন তোমরা আমাকে একটা তথ্য বলো, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এর উপর একটা বল প্রয়োগ হলো, আমি ধরলাম এর উপর যে বলটা প্রয়োগ হচ্ছে এফ। এখন বলো তো এই গ্যাস এর উপর কতটুকু বল প্রয়োগ করছে এটা যদি জানতে চাই, তাহলে তোমরা তো সবাই জানো আমরা যদি কোনো জায়গার প্রেশার জানি, তাহলে একটা জায়গার যদি প্রেশার জানি, তাহলে প্রেশারের সাথে ক্ষেত্রফল গুণ করলে কিন্তু ফোর্স পাওয়া যায়, কারণ তোমরা সবাই জানো পি ইকাল টু এফ বাই এ। তাহলে এই যে গ্যাস যদি এর উপর গ্যাস যদি এই সিলিন্ডারটার উপর এফ বল প্রয়োগ করে আর এই সিলিন্ডারটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমি কিন্তু এখান থেকে লিখতে পারবো এফ ইকাল টু পি এ। পি এ। এখন তোমরা ধরো এই সিলিন্ডারটা এখান থেকে এখানে আসলো, তাহলে একটা স্মরণ হলো। আমি একটা জিনিস তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। বলো তো এই সিলিন্ডারটা যদি অনেক বেশি উঠে যায়, তাহলে তোমরা দেখো আয়তন যদি বেড়ে যায়, তোমরা সবাই জানো ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম পিভি ইকাল টু এন আর টি। তো সেক্ষেত্রে এন আর টি এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পিভি ইকাল টু যদি কে হয়, তাহলে যদি আয়তন বেড়ে যায় তাহলে প্রেশার কিন্তু ফল করার কথা, মানে আয়তন বাড়লে চাপ কমে যায়। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, কিন্তু আমি খুবই ক্ষুদ্র পরিমাণ মানে এটাকে সরাইছি আর কি, খুবই ক্ষুদ্র। আমি এটাকে আসলে ডেলভি না দিয়ে ডিভি দিলাম, আর এটা এখান থেকে খুবই অল্প একটু জায়গা আসছে, এটাকে আমি নাম দিলাম ডিএক্স। তাহলে আমি বলতে পারি এই অবস্থায় এখানে যা প্রেশার ছিল এখনও প্রেশার তাই আছে ধরা দিতে পারে, কিন্তু আয়তন একটু চেঞ্জ হয়েছে আর কি, কিন্তু প্রেশারের ওইভাবে চেঞ্জ হয় নাই আর কি, কারণ প্রেশারের পরিবর্তনটা ধীরে ধীরে হয়। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করতো বস্তুটা এই জায়গায় ছিল, এই ঢাকনাটা এখান থেকে এখানে এলো, তাহলে এর উপর কিন্তু কাজ হলো কিনা, কাজ করছে, এই গ্যাসের অণুগুলো এর উপর একটা কাজ করছে। তাহলে বলটা তো গ্যাসের, কারণ গ্যাসের অণুগুলোই এর উপর চাপ দিচ্ছে, তাহলে বল যার কাজটা, তাহলে গ্যাস করতে গিয়ে সিস্টেমের উপর কতটুকু কাজ হবে সে কাজটা যদি বলি তোমাদেরকে, তাহলে কাজ ইকাল টু বলের মান এফ, স্মরণ কতটুকু হয়েছে ডিএক্স, বলো যেদিকে স্মরণও সেদিকে হয়েছে cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে ডিডাব্লিউ কেন দিলাম, কাজের পরিমাণ ক্ষুদ্র কারণ স্মরণ ক্ষুদ্র। তাহলে ডিডাব্লিউ ইকাল টু এফ, এফ মানে আবার কিন্তু আমি পেয়ে যাচ্ছি পি এ ডিএক্স। এখন এই যে এখান থেকে দেখো তো এ ডিএক্স, আচ্ছা এ ডিএক্স মানে কি বলো তো, এ হচ্ছে এর ক্ষেত্রফল আর ডিএক্স হচ্ছে এর দৈর্ঘ্য। তাহলে বলো তো আমি তোমাকে যদি বলি যে এই পুরাটার ভলিউম ভি, আর তোমরা তো এটা সবাই জানো, আমি জানি আশা করি তোমরা এটা সবাই জানো, আমি যদি একটা সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে বলি, তাহলে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা ওর আয়তন লিখি ভি ইকাল টু এল। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রফল যদি এ থাকে আর এর দৈর্ঘ্য দিক, তাহলে এতটুকের আয়তন পেয়ে যাব। তাহলে এ ডিএক্স এতটুকের আয়তন, আবার এতটুকের আয়তন মানে এটা আগের আয়তন এটা শেষ আয়তন, তাহলে এটা মানে কি আয়তনের পরিবর্তন নয়, তাহলে এটা ইকাল টু আমি কিন্তু লিখতে পারতেছি পিডিভি। তাহলে আমরা ফাইনালি দেখো যে জিনিসটা পেয়ে গেলাম, ডিডাব্লিউ ইকাল টু চাপ যদি স্থির থাকে তাহলে আমরা কৃতকাজ ইকাল টু পেয়ে যাব পিডিভি। তাহলে তোমরা একটু মাথায় রাখবে থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবে তোমরা, বুঝছো। আমরা যখন সাধারণ নিউটনিয়ান মেকানিক্স পড়ে আসছি আমরা কাজ বলতে আসলে সেখানে স্মরণ বুঝতাম, কিন্তু থার্মোডাইনামিক্সে কাজ বলতে আলটিমেট ওইভাবে স্মরণ বুঝাবে না। থার্মোডাইনামিক্সে কাজ বলতে যে জিনিসটা বুঝাবে, তাহলে ডিডাব্লিউ সমানুপাতিক ডিভি আয়তনের পরিবর্তন। আমি আবারও বলছি কাজ মানে বোঝাবে হচ্ছে আয়তনের পরিবর্তন। আমি আরেকবার দরকার হলে প্রথম থেকে এখানে রিপিট করে দিচ্ছি, আমি শেষের পথে চলে যাব, তোমরা একটু দেখার চেষ্টা করবা যে দেখো আমাদের মা আচ্ছা আচ্ছা ঝাপসা ছিল নাকি? আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দেখছি।
আচ্ছা, ব্লাডটা হয়েছে কোথায় থেকে একটু বলো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ানো স্টপ করে দিলাম। আচ্ছা, আমি এখানে ক্লাস স্টপ করলাম, কোনো কারণে মনে হয় ইয়ে হয়েছে, আমি দেখি আর কি। আমি পড়ানো স্টপ করে দিলাম। আচ্ছা, সেরকম হলে আমি কালকে তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো না, মানে এক্সট্রা ক্লাস দিয়ে দেবো না, আমি এটা ইয়ে করে দিলাম।